আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন এবং জব কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি হৃদয় আপনাদের সাথে আজকে এসেছি কম্প্রিহেন্সিভ লাইসেন্স এবং পোস্ট বেসিক অ্যাডমিশনের মাইক্রোবায়োলজি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা একেবারে মাইক্রোবায়োলজির খুব ইম্পর্টেন্ট একটা টপিক স্টেরিলাইজেশন, এটার বেসিক এবং এমসিকিউ প্র্যাকটিস করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই কাইন্ডলি আমাদের ক্লাসে থাকবেন এবং আজকের ক্লাসটা শেয়ার করে দিবেন যেন পরবর্তী ক্লাসের আপডেট বা এই ভিডিওগুলো যখন আপনার দরকার হয় দেখে নিতে পারেন। আপনারা কাইন্ডলি সবাই কমেন্টস করে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ডিসপ্লে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। রফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রফিক স্যার, কেমন আছেন? রফিকুল আমার কলিগ, জুনিয়র কলিগ, খুব ভদ্র, ডিসেন্ট এবং খুব মেধাবী একজন ছেলে। আচ্ছা, আপনারা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন, আমরা এখনই ক্লাসে চলে যাব। আপনারা কাইন্ডলি সবাই কমেন্টস করে জানাবেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তানজিলা হৃদয়, আসসালামু আলাইকুম স্যার। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা ক্লাস করব মাইক্রোবায়োলজির স্টেরিলাইজেশন নিয়ে। আমাদের প্রত্যেকবারই কম্প্রিহেন্সিভ পরীক্ষাতে স্টেরিলাইজেশন থেকে মাস্ট বি কোশ্চেন থাকে এবং কোশ্চেন থাকে বলতে কি যে বেশ কয়েকটা কোশ্চেন থাকে। তো আজকের ক্লাসে আপনারা যারা কমপ্লিটভাবে শেষ করবেন মাস্ট বি কোনো না কোনো কোশ্চেন আপনারা কমন পাবেন। চলুন আমরা ক্লাসে চলে যাই। আজকে ক্লাস শুরু করার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ছবিটা, ওনার নাম আলেকজান্ডার দি গ্রেট। তো আলেকজান্ডার দি গ্রেট একজন ঐতিহাসিক ব্যক্তি এবং উনি একটা সময় সারা বিশ্বের একটা বড় অংশ নিজের দখলে নিয়েছিল। তো উনি যে বিখ্যাত হয়েছিল এটার পেছনে একটা গল্প ছিল। উনি হচ্ছে 350 খ্রিস্টাব্দে আলেকজান্ডার তার আর্মিদেরকে নির্দেশ দেয় যে তারা যখন যে কোনো দেশ দখল করতে যাবে বা যেখানে যাবে সেখানে যেন তারা ফুটন্ত পানি পান করে। তো যখন আলেকজান্ডার আর্মিরা বয়লিং ওয়াটার পান করা শুরু করলো, তারপর থেকে তার আর্মিগুলো ইনক্রেডিবল হয়ে গেল এবং তারা একটা সময় যে সারা বিশ্ব অজেয় হয়ে গিয়েছিল। তো ধারণা করা হয় এই যে ফুটন্ত পানি পান করার পরের এই টেকনিকটা আলেকজান্ডারকে বিখ্যাত হওয়ার জন্য বা গ্রেট হওয়ার জন্য ভাইটাল ফ্যাক্টর ছিল। তো এখান থেকে 350 খ্রিস্টাব্দে কিন্তু এইটা হচ্ছে মানুষের এত বেশি জানা ছিল না যে ফুটন্ত পানি পান করলে বেসিক্যালি বেনিফিটটা কি। বেসিক্যালি যে ব্যাপারটা ছিল, তখন ফুটন্ত পানি পান করার জন্য আলেকজান্ডার আর্মিরা কোনো ওয়াটারবর্ন ডিজিজ বা পানিবাহিত যে রোগগুলো ছিল সেটা থেকে প্রোটেকশন পেত বা রক্ষা পেত, যেটার জন্য তাদের কলেরা, ডায়রিয়া, টাইফয়েড এই টাইপের রোগগুলো যখন তাদের না হতে থাকলো, তারা আরো বেশি উদ্যমে আরো যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকে বা আরো বেশি ফিট থাকে। তো আজকে আমরা এখন ফর্মালি ক্লাসে চলে যাচ্ছি। স্টেরিলাইজেশন, দেখুন স্টেরিলাইজেশন কাকে বলে।
স্টেরিলাইজেশন হচ্ছে স্টেরিলাইজেশন ইজ দি প্রসেস অফ ডিস্ট্রয়িং অল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং স্পোর। অর্থাৎ যে কোনো একটা আর্টিকেল থেকে বা যে কোনো একটা ম্যাটেরিয়ালস থেকে বা যে কোনো জায়গা থেকে যত ধরনের মাইক্রো অর্গানিজম রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সবগুলো ডিস্ট্রয় করা বা রিমুভ করাকে আমরা বলি স্টেরিলাইজেশন, এবং ইনক্লুডিং স্পোর। তো এই স্পোরটা কি? স্পোরটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা প্রোটেক্টিভ লেয়ার, এবং ব্যাকটেরিয়া যখন হার্ডস কন্ডিশনে থাকে, অর্থাৎ যেখানে ব্যাকটেরিয়ার জন্য খাবার থাকে না, অ্যান্টিবায়োটিক থাকে চারি সাইডে, ওয়েদারটা তার সুইটেবল থাকে না, তখন ব্যাকটেরিয়ার চারি সাইডে একটা লেয়ার তৈরি হয় বা একটা, এটাকে স্পোর বলা হয়। এবং এই স্পোর ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক থেকে, খারাপ ওয়েদার থেকে, দেন হচ্ছে হিট থেকে প্রোটেকশন করে। তো এই স্পোর ফর্মিং যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যেমন ক্লোস্ট্রিডিয়াম ডিফিকাইল বা আরো কিছু ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো খুবই ডেঞ্জারাস এবং এগুলো অনেক সময় অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট, এবং আপনি এটা বয়লিং করলেও এই ব্যাকটেরিয়াগুলো মারা যায় না। তো এই স্টেরিলাইজেশন কি? স্টেরিলাইজেশন হচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালস থেকে সব ধরনের মাইক্রো অর্গানিজম রিমুভ করে ফেলা বা ডিস্ট্রয় করাকে স্টেরিলাইজেশন বলে। আর ডিসইনফেকশন কাকে বলে আমরা এখন দেখব। ডিসইনফেকশন হচ্ছে ইজ দি প্রসেস অফ ডিস্ট্রয়িং মোস্ট ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম। অর্থাৎ ডিসইনফেকশন হচ্ছে যে কোনো জায়গা থেকে মাইক্রো অর্গানিজমের নাম্বার কমানো, অর্থাৎ যে মাইক্রো অর্গানিজমগুলো ডিজিজ তৈরি করতে পারে এদের সংখ্যাগুলোকে আপনি কমিয়ে ফেললেন বা রিমুভ করে ফেললেন, সেটাকে আমরা বলি ডিসইনফেকশন। এবং যখন আপনি ডিসইনফেকশন কোথাও অ্যাপ্লাই করলেন সেখানে কিন্তু স্পোর মারা যায় না, স্পোর থেকে যায়। অর্থাৎ স্টেরিলাইজেশন হচ্ছে যে কোনো জায়গা থেকে সব ধরনের মাইক্রো অর্গানিজম রিমুভ করা, আর ডিসইনফেকশন হচ্ছে আপনার মাইক্রো অর্গানিজমের সংখ্যাকে কমিয়ে ফেলা যেন তারা ইনফেকশন তৈরি করতে না পারে। তো এখন আমি একটা এক্সাম্পল দিব, দিয়ে এই যে স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশনটা বোঝার চেষ্টা করব। দেখুন স্টেরিলাইজেশনটা আমরা বুঝবো। ধরেন এটা একজন মানুষ বা এটা একজন পুরুষ বা মেল পারসন। তো এই মানুষের জীবনে অনেকগুলো পার্টনার আছে। তার কলিগ আছে, তার মেয়ে ফ্রেন্ড আছে, তার জাস্ট ফ্রেন্ড আছে, তার হচ্ছে পরকীয়া টাইপের কিছু একটা আছে, তার কাজিন আছে, তার সিস্টার আছে। তো তার ওয়াইফ দেখলো যে এই ব্যাপারটা খুব ইরিটেটিং, যে আমার হাজবেন্ড কেন অন্য মানুষের সাথে ঘুরবে ফিরবে, বা তার চাল চলন, যেহেতু তার জাস্ট ফ্রেন্ড পরকীয়া করতেছে, এই ডট 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 ডট। তো ওয়াইফ চিন্তা করলো যে আমি হাজবেন্ডকে বা আমার বয়ফ্রেন্ডকে আমি স্টেরাইল করব। তো স্টেরাইল করা কি? উনি কি করলো, তার হাজবেন্ডকে শর্ত দিল যে তুমি তোমার লাইফ থেকে যত মেয়ে আছে সবগুলোর সাথে কমিউনিকেশন অফ করে দিবা, হোক তোমার কলিগ, হোক তোমার ফ্রেন্ড, হোক তোমার কাজিন, তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না। তো এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় স্টেরিলাইজেশন। অর্থাৎ যখন যে কোনো আর্টিকেল থেকে বা যে কোনো ম্যাটেরিয়ালস থেকে বা যে কোনো জায়গা থেকে সব ধরনের মাইক্রো অর্গানিজম রিমুভ করে ফেলা হয়, সেটাকে আমরা বলি স্টেরিলাইজেশন ইনক্লুডিং স্পোর। আর ডিসইনফেকশন কি? ওনার ওয়াইফ দেখলো যে তার কাজিন সে কোনো সমস্যা করতেছে না, তার যে কলিগ আছে তার একটু ঝামেলা আছে, তার যে পরকীয়া প্রেমিক আছে এরা একটু ঝামেলা, তার জাস্ট ফ্রেন্ড ঝামেলা। তো উনি কি করলো, বেছে বেছে যারা তার সাথে প্রেম করতে চায় বা যারা তার সাথে ইলিগাল অ্যাফেয়ারে আসতে চায় তাদের সাথে কমিউনিকেশন অফ করে দিল। সেটা হচ্ছে ডিসইনফেকশন। অর্থাৎ যখন আপনি কোনো একটা ম্যাটেরিয়ালস থেকে বা কোনো একটা জায়গা থেকে ডিজিজ কজিং বা ডিজিজ ফর্মিং ব্যাকটেরিয়াগুলোকে বা ডিজিজ ফর্মিং মাইক্রো অর্গানিজমগুলোকে রিমুভ করে ফেলবেন, সেটাকে আমরা বলি ডিসইনফেকশন। তো কাইন্ডলি হচ্ছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে আপনারা কি করতে চান, স্টেরিলাইজেশন না ডিসইনফেকশন, এবং এক্সাম্পলটা আপনাদের কেমন লেগেছে সবাই কাইন্ডলি কমেন্টস করবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আমরা দেখব হচ্ছে অ্যান্টিসেপসিস আর ডিসইনফেক্টেন্ট। এই অ্যান্টিসেপসিস এবং ডিসইনফেক্টেন্ট দুইটাই কিন্তু ডিসইনফেকশনের ভিতরে পড়ে। তো কি দেখুন, অ্যান্টিসেপসিস, ইট ইজ দ্য টার্ম ইউজড টু ডেসক্রাইব ডিসইনফেকশন অ্যাপ্লাইড টু লিভিং টিস্যু সাচ অ্যাজ ওন। অর্থাৎ যখন আমরা কোনো লিভিং টিস্যুর উপর বা জীবিত কোনো জায়গাতে ডিসইনফেকশন সলিউশন অ্যাপ্লাই করি সেটাকে আমরা অ্যান্টিসেপসিস বলে থাকি। যেমন আমার হাতে এখানে কেটে গিয়েছে,
আমার হাতে যেখানে কেটে গিয়েছে ওইখানে আমি যখন কোভিসেপ ইউজ করব বা হচ্ছে ওইখানে আমি যখন ড্রেসিং করব, এটা অ্যান্টিসেপসিস। আর ডিসইনফেক্টেন্ট কি দেখেন, chemical used to kill microorganism on inanimate subject are called disinfectant expect bacterial spore। যে আপনি কোন একটা কেমিক্যাল ইউজ করলেন যেটা কোনো সারফেসের উপর বা কোনো অবজেক্টের উপর, সেটাকে আমরা ডিসইনফেক্টেন্ট বলি। যেমন সকালে আমরা হসপিটালে যাচ্ছি, হসপিটালে যেয়ে কিন্তু আমরা আমাদের হসপিটালে ফ্লোর ক্লিন করতেছে, আমাদের হচ্ছে যে নার্স স্টেশন ক্লিন করতেছে, তো এইগুলো যখন আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে ক্লিন করি এটাকে আমরা বলি ডিসইনফেক্টেন্ট। কারণ এইটার এই ডিসইনফেক্টেন্ট যে সলিউশনগুলো রয়েছে এইটা কোনো লিভিং টিস্যুর উপর অ্যাপ্লাই করা হয় না। আর অ্যান্টিসেপসিস হচ্ছে লিভিং টিস্যু বা মানুষের শরীরে অ্যাপ্লাই করা হয়। আপনারা এই পর্যন্ত সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কমেন্টস করে জানাবেন। সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। যে এখন আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করবেন, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষের পিঠে হচ্ছে ড্রেসিং অ্যাপ্লাই করা হচ্ছে, এটাকে কি বলা হয়, অ্যান্টিসেপসিস না ডিসইনফেক্টেন্ট? কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। এই যে একজন মানুষের শরীরে আমাদের হচ্ছে দেখছেন ড্রেসিং অ্যাপ্লাই করা হচ্ছে, এটা কি অ্যান্টিসেপসিস না ডিসইনফেক্টেন্ট? আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কমেন্টস করে জানাবেন, এবং এটা সবাই কমেন্টস করবেন এটা কি অ্যান্টিসেপসিস না ডিসইনফেক্টেন্ট। দেখুন এটা কিন্তু অ্যান্টিসেপসিস, এই উপরেরটা। কারণ যখন আমরা কোনো ডিসইনফেকশন সলিউশন লিভিং টিস্যুতে অ্যাপ্লাই করি বা কারোর শরীরে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে অ্যান্টিসেপসিস। আর দ্বিতীয় ছবিটা আপনি দেখছেন যে কোনো একটা সারফেসের উপর, যেমন চেয়ার টেবিল পরিষ্কার করতেছে বা ফ্লোর পরিষ্কার করতেছে, এটা ডিসইনফেক্টেন্ট। অর্থাৎ যখন নন লিভিং কোনো জায়গায় অ্যাপ্লাই করা হয় বা জড় বস্তুর উপর আমরা ডিসইনফেকশন অ্যাপ্লাই করি সেটাকে আমরা ডিসইনফেক্টেন্ট বলে থাকি। তো এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। আমাদের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দি প্রাইমারি পারপাস অফ স্টেরিলাইজেশন? স্টেরিলাইজেশনের প্রাইমারি পারপাস কোনটা? অপশন রয়েছে টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ এনভায়রনমেন্ট, টু এলিমিনেট অল মাইক্রো অর্গানিজম from equipment and materials, to enhance the growth of microorganism, to reduce the temperature of laboratory surface। আপনারা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন এই কোশ্চেনটার রাইট অ্যান্সার কোনটা। কোশ্চেন হচ্ছে প্রাইমারি পারপাস অফ স্টেরিলাইজেশন। কাইন্ডলি সবাই কমেন্টস করবেন। ফার্স্ট মার্জিয়া খাতুন কমেন্টস করেছেন বি। আপনারা যারা বাকি রয়েছেন সবাই কমেন্টস করবেন এই কোশ্চেনটার রাইট অ্যান্সার কোনটা। দেখুন আমরা যখন পোস্ট বেসিক বা কম্প্রিহেন্সিভ লাইসেন্স এক্সামের স্টুডেন্টদের গাইড করি বা আমাদের পেইড বেসিক ক্লাস হয়, ওখানে কিন্তু আমরা থিওরি উপর গুরুত্ব দিয়ে থাকি। কারণ এই যে দেখেন আমরা একটু আগে অনেকগুলো থিওরি পড়েছি, আমরা যদি থিওরিগুলো ভালো করে পড়ি তাহলে ওই রিলেটেড এমসিকিউগুলো কিন্তু আমার অটোমেটিক্যালি হয়ে যায়। আর আপনি পোস্ট বেসিক বলেন বা কম্প্রিহেন্সিভ লাইসেন্স বলেন, আপনি থিওরি পড়তেছেন না, আপনি শুধু এমসিকিউ সলভ করে যাচ্ছেন, কখনো কিন্তু আপনি মেইন জিনিসটা জানবেন না, কোশ্চেনটাকে একটু ঘুরাই দিলে আপনি অ্যান্সার করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনারা যেখান থেকে প্রিপারেশন নেন, যেভাবে প্রিপারেশন নেন, মাস্ট বি আপনারা থিওরির উপর গুরুত্ব দিবেন বা আপনারা বেসিকটা ভালো করে পড়বেন। কারণ এখনকার যে কোশ্চেন প্যাটার্ন বা এখন যেভাবে কোশ্চেন হচ্ছে সেটা কিন্তু থিওরি ভিত্তিক কোশ্চেন হয়, এবং এখানে আপনার কোশ্চেনটা বারবার ঘুরাই দেয়। যেমন এই কোশ্চেনটা আমরা, হ্যাঁ রাইট অ্যান্সারটা হচ্ছে বি, বা টু এলিমিনেট অল মাইক্রো অর্গানিজম ফ্রম ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস। কোনো একটা ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়ালস থেকে যখন আমরা সব ধরনের মাইক্রো অর্গানিজমগুলোকে এলিমিনেট করব বা সরিয়ে ফেলবো, সেটাকে আমরা হচ্ছে স্টেরিলাইজেশন বলি। তো সেম ভাবে দেখুন এই কোশ্চেনটা কিন্তু চাইলে এলিমিনেটের জায়গায় রিমুভও দিতে পারত বা ডেস্ট্রয়ও দিতে পারত। এই সিনোনিমগুলো যদি ইউজ করতো, আপনি যদি শুধু এমসিকিউ পড়েন, শুধুমাত্র আপনি এমসিকিউ পড়ে গেলেন, তখন কিন্তু আপনি অ্যান্সার করতে পারতেন না। আপনি যদি কোশ্চেনটা বুঝেছেন যে স্টেরিলাইজেশন বলতে বোঝায় যে কোনো জায়গা থেকে সব ধরনের মাইক্রো অর্গানিজম রিমুভ করে ফেলা বা সরিয়ে ফেলা, দ্যাটস ওয়াই কিন্তু আপনি কোশ্চেনটা বুঝতে পেরেছেন এবং যে কোনোভাবে আসলে আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ব্যাকটেরিয়াল স্পোর আর ডেস্ট্রয় বাই,
ব্যাকটেরিয়াল স্পোরগুলো কিসের মাধ্যমে ডিস্ট্রয় হয়? ডিসইনফেকশন অনলি, স্টেরিলাইজেশন, হ্যান্ড ওয়াশিং এবং অ্যান্টিসেপসিস। কাইন্ডলি আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে ব্যাকটেরিয়াল স্পোরগুলো কিভাবে ডিস্ট্রয় করা যায়। আমরা ব্যাকটেরিয়াল স্পোরগুলোকে কিভাবে ডিস্ট্রয় করি? কাইন্ডলি কমেন্টস করবেন ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন, হ্যান্ড ওয়াশিং এবং অ্যান্টিসেপসিস। তানজিলা হৃদয় কমেন্টস করেছে এ, ফারজানা আক্তার রাজু 5B। দেন আপনারা 58 জন আমাদের লাইভে আছেন, সবাই কমেন্টস করবেন এবং আফটার ক্লাস এই স্লাইডের পিডিএফটা আমি সবগুলো গ্রুপে সবার উদ্দেশ্যে দিয়ে দিব। সবাই এটা খুব ভালো করে করবেন, এখান থেকে কিন্তু হিউজ কোশ্চেন হয়। পুতুল কমেন্টস করেছে বি, রিবা খাতুন বি, মোহাম্মদ আলী রাহাত কমেন্টস করেছে এ, মিষ্টি মেয়ে এ, কামরুন্নাহার লাকি কমেন্টস করেছেন বি, খুশি সি, আচ্ছা, তাসলিমা শিলা কমেন্টস করেছে বি। আমাদের রাইট অ্যান্সার হবে বি, কারণ এই স্পোরটা কি আমার জানতে হবে। স্পোরটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা প্রোটেক্টিভ লেয়ার এবং এই স্পোরের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের হাত থেকে রক্ষা করা, হিট বা যেখানে অনেক বেশি টেম্পারেচার থাকবে সেখান থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করা, সব জায়গা থেকে ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দিবে। তো এই স্পোরটা রিমুভ হয় স্টেরিলাইজেশনের মাধ্যমে এবং স্পোর ফর্মিং যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো খুব ডেঞ্জারাস। তো আমরা কি পড়েছিলাম স্টেরিলাইজেশনের ডেফিনেশনটা, যে রিমুভ অল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং স্পোর। সেটাকে কিন্তু আমরা স্টেরিলাইজেশন বলি। তাহলে আই থিঙ্ক স্টেরিলাইজেশন ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যেখান থেকে আপনার সব ধরনের মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং স্পোর রিমুভ করবেন সেটাকে আমরা স্টেরিলাইজেশন বলছি। আর ডিসইনফেকশনটা কি? আমরা মাইক্রো অর্গানিজমের সংখ্যাগুলোকে কমায় নিয়ে আসি বা রিডিউস করি যেন তারা ডিজিজ বা রোগ তৈরি করতে না পারে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আরেকটা জায়গা থেকে আমাদের বেশ কোশ্চেন আসে, এটা ট্রু ফলসে আসে বেশি কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য। সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট যে কেমিক্যালগুলো রয়েছে বা যে সলিউশনগুলো রয়েছে এটার নাম। তো অ্যান্টিসেপসিস কিন্তু আমি আগেও বলেছিলাম, আবারও আছে। অ্যান্টিসেপসিস হচ্ছে লিভিং টিস্যুতে বা স্কিনে অ্যাপ্লাই করা হয়। তো এই অ্যান্টিসেপটিক সলিউশন কোনগুলো? পভিডান আয়োডিন বা যেটা ভায়োডিন বা পভিসিন হিসাবে আমরা চিনি, ক্লোরোহেক্সিডিন, 70% অ্যালকোহল বা স্প্রিট, হাইড্রোজেন পারঅক্সাইড এবং সিট্রিমাইড সলিউশন। এইগুলো হচ্ছে অ্যান্টিসেপটিক, অর্থাৎ এই যে সলিউশনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা লিভিং টিস্যুতে অ্যাপ্লাই করি। আর ডিসইনফেক্টেন্ট কোনগুলো? যেগুলো আমরা সারফেস বা অবজেক্ট বা ফ্লোর বা নার্সেস স্টেশন ক্লিন করার জন্য ইউজ করি, সোডিয়াম হাইপোক্লোরাইড বা যেটাকে ব্লিচিং পাউডার বলা হয়, ফেনল, ফর্মালডিহাইড, গ্লুটারেলডিহাইড এবং লাইসল। তো এই যে আমাদের হচ্ছে এগুলো রয়েছে কেমিক্যালগুলো, এগুলো ডিসইনফেক্ট্যান্ট সলিউশন, অর্থাৎ এইগুলো মানুষের শরীরে বা লিভিং টিস্যুতে অ্যাপ্লাই করা হয় না। জাহিদ হাসান কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? জাহিদ স্যার আমার সিনিয়র কলিগ এবং ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি ম্যানেজমেন্ট বাই। থ্যাংক ইউ স্যার আমার ক্লাসে জয়েন করার জন্য। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ইউজড ফর ডিসইনফেক্টেন্ট হসপিটাল ফ্লোর। হসপিটালের ফ্লোর ডিসইনফেকশনের জন্য আমরা কোনটা ইউজ করি? ক্লোরোহেক্সিডিন, অ্যালকোহল, ব্লিচ এবং সেট্রিমাইট। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে হসপিটালের ফ্লোর ডিসইনফেকশনের জন্য আমরা কোনটা ইউজ করি।
তিথিকা কমেন্টস করেছে সি, তানজিলা হৃদয় কমেন্টস করেছেন সি, ফারজানা বেগম সি, নাজমা খাতুন সি, সাহেলি বিশ্বাস সি। হ্যাঁ, হসপিটালের ফ্লোরকে ডিসইনফেক্টেন্টের জন্য আমরা ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করি। রাইট অ্যান্সার সি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এটা আমাদের ট্রু ফলস কোশ্চেন। এই কোশ্চেনের যে রাইট অ্যান্সারগুলো বা ট্রু অ্যান্সারগুলো আপনারা কমেন্টস করে জানাবেন। হুইজ আর ডিসইনফেক্টেন্ট, মানে এখানে যে কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর ভিতরে ডিসইনফেক্টেন্ট কোনগুলো? সোডিয়াম হাইপোক্লোরাইড, ফেনল, গ্লুটারালডিহাইড, ক্লোরোহেক্সিডিন, সেট্রিমাইড। জাহিদ হাসান আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লাসটি শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, একদিন মুন্সিগঞ্জে আসেন, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, দেখা করে যান আমাদের মাওয়াতে এসে। দাওয়াত থাকলো আপনাকে। এবং আমাদের গার্ডিয়ানও আসেন, আমাদের স্টুডেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিবেন যেন তারা এটা কাজে লাগাতে পারে। আমাদের কোশ্চেন হচ্ছে হুইজ আর ডিসইনফেক্টেন্ট, ডিসইনফেক্টেন্ট কোনগুলো? তানজিলা হৃদয় কমেন্টস করেছে এসিডি, নাজমা খাতুন স্যার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ম্যাডাম। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন এবং আমাদের অনলাইন এবং অফলাইন পেইড বেসে ক্লাস চলতেছে। আপনারা যারা আমাদের ক্লাসে ভর্তি হতে চান আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন এবং অফলাইন পেইড বেসে ভর্তি হয়ে যাবেন। পুতুল ক্যাটরিন বিসিডি, দেন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে সোডিয়াম হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার, এটা আমরা ইউজ করি। ফেনল এটাও ট্রু, গ্লুটারালডিহাইড এটাও ট্রু, এবং এই দুইটা হচ্ছে আমার অ্যান্টিসেপটিক বা ফলস। রাইট অ্যান্সার হচ্ছে এ, বি এবং সি। ট্রু অ্যান্সার হচ্ছে এ বি সি। তাসলিমা শিলা এবিসি, নাজমা খাতুন এবিসি। আচ্ছা গুড, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। অ্যান্টিসেপসিস সেপটিক আর ইউজড অন, অ্যান্টিসেপটিক গুলো কোথায় ইউজ করা হয়? ইনস্ট্রুমেন্ট, ফ্লোর, লিভিং টিস্যু এবং বেডশিট। 8 নম্বর কোশ্চেন, কাইন্ডলি সবাই কমেন্টস করবেন যে অ্যান্টিসেপটিক কোথায় ইউজ করা হয়? অ্যান্টিসেপটিক আর ইউজড অন ইনস্ট্রুমেন্ট, ফ্লোর, লিভিং টিস্যু এবং বেডশিট। তাসলিমা ফার্স্ট কমেন্টস করেছেন কোশ্চেনটা সি, ফারজানা আক্তার আরজু সি, রিভা খাতুন 8 সি, মিষ্টি মেয়ে 8 সি, পুতুল ক্যাটরিন সি। হ্যাঁ, আমাদের অ্যান্টিসেপটিক কিন্তু আমরা লিভিং টিস্যুতে বা শরীরে অ্যাপ্লাই করি। ভেরি গুড, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা একটা ট্রু ফলস কোশ্চেন। হোয়াট আর দি প্রাইমারি পারপাস অফ স্টেরিলাইজেশন? আমাদের স্টেরিলাইজেশনের প্রাইমারি পারপাস কোনটা? সবাই কমেন্টস করবেন। অপশন রয়েছে টু কিল অল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাই, টু রিডিউস মাইক্রোবিয়াল লোড টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল, টু প্রিভেন্ট গ্রোথ অফ ব্যাকটেরিয়া, টু এলিমিনেট স্পোর এবং রিডিউস রিস্ক অফ বায়োফিল্ম ফর্মেশন। এই কোশ্চেনটা 10 নম্বর কোশ্চেন, সবাই অ্যান্সার করবেন, রাইট অ্যান্সারগুলো কমেন্টসে দিয়ে দিবেন। এটা কিন্তু ট্রু ফলস কোশ্চেন। প্রাইমারি পারপাস অফ স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশনের প্রাইমারি পারপাস কোনটা? স্টেরিলাইজেশনের প্রাইমারি পারপাস কোনটা? কাইন্ডলি সবাই অ্যান্সার করবেন। তিথি কমেন্টস করেছে এডি, তাসলিমা শিলা এ, সি এবং ডি, তানজিলা হৃদয় এ বি ডি। আপনারা সবাই কমেন্টস করবেন, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আজকে আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা আজকে বাসায় স্টেরিলাইজেশনটা থিওরি ক্লাস করতেছেন আমাদের ক্লাসে। এটার পর আপনার বাসায় পড়াই লাগবে না, আপনি বইতে বা আপনার কাছে যে বই আসুক বা অনলাইনে যত স্টেরিলাইজেশন সম্পর্কে কোশ্চেন আসে আপনি না পড়ে অ্যান্সার করতে পারবেন। দ্যাট ইজ দি বেনিফিট অফ থিওরি। আপনি থিওরি যখন পড়বেন বা থিওরি ভিত্তিক প্রিপারেশন নেবেন, এটা সেটার বেনিফিট। আপনারা এটা ট্রাই করে দেখবেন
যে আজকের ক্লাসের পরে আপনি বাসাতে স্টেরিলাইজেশন রিলেটেড যত কোশ্চেন রয়েছে সব প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি না পড়ে সব অ্যান্সার করতে পারছেন। বা এই স্টেরিলাইজেশন রিলেটেড আমাদের আগামীকাল আমাদের সবগুলো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ক্লাস হবে। ওখানে আপনারা যদি পরীক্ষাটা দেন এক্সাম স্টেরিলাইজেশনের উপর, তাহলে আপনারা বুঝতে পারবেন যে থিওরি পড়াটা বা থিওরি ভিত্তিক প্রিপারেশন নেওয়ার গুরুত্ব কতটুকু। আপনারা দেখছেন যে এখন কম্প্রিহেন্সিভ লাইসেন্সে বা পোস্ট বেসিক পোর্শন অনেক কঠিন হচ্ছে এবং স্টুডেন্টরা অনেক হতাশ হয়ে যাচ্ছে। এইটার বেসিক কারণ হচ্ছে থিওরি থেকে কোশ্চেন দিচ্ছে। আমার গড বাঁধা হারে 5 বছরের কোশ্চেন মুখস্থ করা বা প্রিভিয়াস কোশ্চেন থেকে রিপিট করা, এই টাইপের কোশ্চেন খুব কম দিচ্ছে। তো আপনাদের এই প্রিপারেশনের জন্য আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা থিওরি ভিত্তিক প্রিপারেশন নিতে চান আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন। আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুইটা পেইড ব্যাচে ক্লাস হচ্ছে। ওকে, তো 10 নম্বর আমাদের রাইট অ্যান্সার হবে এ হচ্ছে ট্রু, কারণ স্টেরিলাইজেশনের মাধ্যমে আমরা সব ধরনের মাইক্রো অর্গানিজম রিমুভ করে ফেলি বা কিল করে ফেলি টু রিডিউস মাইক্রোবিয়াল লোড টু অ্যাকসেপ্টেবল লেভেল। এটা ফলস, কারণ আমরা মাইক্রোবিয়াল লোডটাকে কমাই ফেলি ডিসইনফেকশনে টু প্রিভেন্ট গ্রোথ অফ ব্যাকটেরিয়া, এটাও ফলস। টু এলিমিনেট স্পোর বা স্পোরটাকে আমরা এলিমিনেট করি বা সরিয়ে ফেলি, এটা রাইট অ্যান্সার। এবং সব থেকে সবার জন্য শকিং যেটা হবে রিডিউস দি রিস্ক অফ বায়োফিল্ম ফরমেশন, এটা ট্রু। তো বায়োফিল্ম ফরমেশনের রিস্কটাকে কমিয়ে ফেলে। এই বায়োফিল্ম কি এটা কিন্তু আমরা কেউই জানি না, এটা আমাদের জানা উচিত, কারণ এই বায়োফিল্ম রিলেটেড বেশ কিছু ব্যাপারের সাথে আমাদের ইনফেকশনের অনেক কিছু কানেক্টেড। যেমন দেখবেন পেশেন্টদের বেসিক্যালি হচ্ছে কারণ যদি ইউটিআই থাকে, আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন না, একটা সময় যে ওই ইউটিআই থেকে ওই ব্যাকটেরিয়াগুলো আপনার ব্লাডে চলে যায় বা সেপসিস হয়ে যায়। আপনার লাংসে ইনফেকশন আছে, লম্বা সময় ধরে ইনফেকশনটা থাকলো, কিছুদিন পর দেখবেন ওই ইনফেকশনটা আপনার ব্লাডে ছড়িয়ে গিয়েছে বা অন্য কোনো পার্টে চলে গিয়েছে। এটা কেন হয় এটা জানার জন্য আগে আমার বোঝা দরকার বায়োফিল্ম কাকে বলে। তো চলুন আমরা একটু বায়োফিল্মটা দেখে নিই। দেখুন এইটা হচ্ছে বায়োফিল্ম। বায়োফিল্ম বলতে বোঝায় ব্যাকটেরিয়ার কমিউনিটি। আমরা মানুষরা যেমন সবসময় একসাথে বসবাস করতে পছন্দ করি, তেমনি ব্যাকটেরিয়াগুলো ম্যাট্রিক্স আকারে বা অনেকগুলো ব্যাকটেরিয়া এক জায়গায় বসবাস করে। যখন ওই জায়গাতে ব্যাকটেরিয়া নাম্বারটা বেড়ে যায় তখন ব্যাকটেরিয়াগুলো ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যায়। এই যে দেখবেন আপনি প্রথম ব্যাকটেরিয়া কি হচ্ছে, অ্যাটাচড হচ্ছে, দেন গ্রোথ হচ্ছে একটা জায়গায়। ওই জায়গাতে যখন ব্যাকটেরিয়ার গ্রোথটা অনেক বেশি হয়েছে তখন ওই ব্যাকটেরিয়াগুলো ডিসপার্সাল হয়ে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই যে ঠিক এভাবে যখন আপনার ইউটিআই হলো, ওখানে ব্যাকটেরিয়ার সংখ্যাটা আনুপাতিক হারে অনেক বেড়ে গেল, তখন ওই ব্যাকটেরিয়াগুলো ওইখান থেকে সরে আপনার অন্য অর্গানে চলে যায়। এটাই হচ্ছে ব্যাপার সেকেন্ডারি ইনফেকশনের জন্য। আর এই বায়োফিল্মটা হচ্ছে কমিউনিটি অফ মাইক্রো অর্গানিজম, এবং আমাদের শতকরা 90% ব্যাকটেরিয়া এই বায়োফিল্মের মাধ্যমে অ্যাটাচ থাকে বডিতে বা বসবাস করে। অর্থাৎ ব্যাকটেরিয়া আমরা যেমন সবসময় দল বেঁধে একটা গ্রাম আকারে বসবাস করি, ব্যাকটেরিয়াগুলো সেমভাবে বসবাস করে। আচ্ছা, নাজমা খাতুন ম্যাডাম কমেন্টস করেছে স্যার আরেকবার স্টেরিলাইজেশন টা বলবেন। আচ্ছা ম্যাডাম, স্টেরিলাইজেশন হচ্ছে যে কোনো জায়গা থেকে বা যে কোনো জিনিস থেকে সব ধরনের জীবাণু, সব ধরনের মাইক্রো অর্গানিজম রিমুভ করে ফেলা বা মেরে ফেলা, ইনক্লুডিং ব্যাকটেরিয়াল স্পোর বা ব্যাকটেরিয়াল স্পোর সহ। আর ডিসইনফেকশন হচ্ছে যে কোনো জায়গা থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস বা মাইক্রো অর্গানিজমের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসা, যেন তারা পরবর্তীতে ইনফেকশন না তৈরি করে। যেমন আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আপনি আপনার বয়ফ্রেন্ডকে স্টেরাইল করবেন বা আপনার হাজব্যান্ডকে, সে অনেকগুলো মেয়ের সাথে কথা বলে, তার ফ্রেন্ড, তার জাস্ট ফ্রেন্ড, তার ডট 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 ডট, আপনি সবগুলো মেয়েকে তার লাইফ থেকে সরাই ফেললেন, এটা স্টেরিলাইজেশন। অর্থাৎ তার লাইফে আপনি মানে কিচ্ছু নাই। আর ডিসইনফেকশন কি, আপনি দেখলেন যে কিছু কিছু মানুষ তার জন্য ডেঞ্জারাস বা যাদের সাথে তার রিলেশনশিপ হয়ে যেতে পারে, যেমন তার জাস্ট ফ্রেন্ড বা ডট ডট ডট, তাদেরকে আপনি সরাই ফেললেন, তার সাথে তার কলিগ টলিগ এগুলো থেকে গেল, যাদের থেকে আপনার কোনো রিস্ক নাই, এটাকে ডিসইনফেকশন বলে। অর্থাৎ ডিসইনফেকশন হচ্ছে যে কোনো জায়গায় ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসা বা ডাউন করা। আর স্টেরিলাইজেশন হলে হচ্ছে ব্যাকটেরিয়া মানে যে কোনো মাইক্রো অর্গানিজম যে কোনো আর্টিকেল থেকে পুরোপুরি রিমুভ করে ফেলা বা কিল করে ফেলা। এখন ক্লিয়ার বুঝতে পেরেছেন? কাইন্ডলি কমেন্টস করে জানাবেন।
ম্যাডাম এখন ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কমেন্টস করে জানাবেন। এখন আমরা দেখব হচ্ছে স্টেরিলাইজেশন মেথডগুলো। তো আমাদের স্টেরিলাইজেশন যে মেথডগুলো রয়েছে, ফিজিক্যাল মেথডের ভিতর যে টাইপসগুলো রয়েছে সেটা হচ্ছে ড্রাই হিট, ময়েস্ট হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন। তো ড্রাই হিট দুই প্রকার, একটা হচ্ছে হট এয়ার ওভেন এবং একটা ইনসিনারেশন বা কোনো কিছু পুড়িয়ে ফেলা। দেন ময়েস্ট হিট হচ্ছে দুই প্রকার, একটা অটোক্লেভ যেটা আমরা মোস্ট কমন ইউজ করি এবং আরেকটা বয়েলিং। রেডিয়েশন দুই প্রকার, একটা ইউভি একটা গামা। আর ফিল্ট্রেশন হচ্ছে যেগুলো হিট সেন্সিটিভ ফ্লুইড আছে, যেমন হচ্ছে সেরাম, ভ্যাকসিন, এইগুলোকে সাকনির মাধ্যমে বা ফিল্ট্রেশন করার মাধ্যমে ওখান থেকে সব ধরনের মাইক্রো অর্গানিজমগুলোকে রিমুভ করে ফেলা হয়। ওকে, এখন আমরা দেখব, এটা গেল আমাদের ফিজিক্যাল মেথড। এখন আমরা দেখব কেমিক্যাল মেথড। কি কি? ইথাইল অক্সাইড গ্যাস, ফর্মালডিহাইড এবং গ্লুটারলডিহাইড। এই যে ইথাইল অক্সাইড যেটা, এটা হচ্ছে শার্প যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে এখানে বেশি অ্যাপ্লাই করা হয়। কারণ আমাদের যেমন সার্জিক্যাল ব্লেড বা শার্প সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এইগুলো হচ্ছে হিট সেন্সিটিভ। কারণ এইগুলোকে যদি আপনি অটোক্লেভ করেন বা অটোক্লেভ মেশিনে দেন, ওইটার শার্পনেসটা বা ওইটার ধারালো অংশ নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই এটাকে ইথাইল অক্সাইডে দেয়। তো আমাদের আরেকটা ব্যাপার যেখান থেকে খুব বেশি কোশ্চেন হয়, কোন জিনিস যেমন হচ্ছে গ্লাভস বা হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা কিভাবে স্টেরাইল করি, এখান থেকেও বারবার কোশ্চেন আসে, সেটা দেখব। তার আগে আমরা একটু দেখে নেই এমসিকিউ কোশ্চেন, হোয়াট আর কেমিক্যাল স্টেরিলাইজেশন মেথড। কেমিক্যাল স্টেরিলাইজেশন মেথড কোনটা? অপশন রয়েছে গ্লুটারলডিহাইড, ইথাইল অক্সাইড, বয়েলিং, ইউভি রে এবং হট এয়ার ওভেন। এটা কিন্তু ট্রু ফলস কোশ্চেন। এখান থেকে ট্রু যেগুলো বা ট্রু অ্যান্সারগুলো কমেন্টস করে জানাবেন যে কেমিক্যাল স্টেরিলাইজেশন মেথড কোনগুলো। গ্লুটারলডিহাইড, ইথাইল অক্সাইড, বয়েলিং, ইউভি রেডিয়েশন এবং হট এয়ার ওভেন। সবাই কাইন্ডলি কমেন্টস করে কেমিক্যাল স্টেরিলাইজেশন মেথড গুলো জানাবেন। সবাই কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে কেমিক্যাল স্টেরিলাইজেশন মেথড কোনগুলো। আমাদের অপশন রয়েছে গ্লুটারলডিহাইড, ইথাইল অক্সাইড, বয়েলিং, ইউভি রেডিয়েশন এবং হট এয়ার ওভেন। নাজমা খাতুন কমেন্টস করেছে এ বি, আসমা খাতুন কমেন্টস করেছে, তানজিলা হৃদয়, কামরুন নাহার লাকি, মার্জিয়া খাতুন। দেখুন এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে গ্লুটারলডিহাইড, এটা ট্রু, এবং ইথাইল অক্সাইড ট্রু। আর বয়েলিং এটা কিন্তু আমাদের ফিজিক্যাল মেথড। ইউভি রেডিয়েশন এটাও ফিজিক্যাল মেথড এবং হট এয়ার ওভেন এটাও ফিজিক্যাল মেথড। অর্থাৎ রাইট অ্যান্সার এ এবং বি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে হুইচ আর ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের ফিজিক্যাল মেথড কোনগুলো? হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন, গ্লুটারলডিহাইড এবং ফেনল। আপনারা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন রাইট অ্যান্সারগুলো। হুইচ আর ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের ফিজিক্যাল মেথডগুলো কোনগুলো আপনারা কমেন্টস করে জানাবেন। আমাদের অপশন রয়েছে হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন, গ্লুটারলডিহাইড এবং ফেনল। বারো সামিয়া কমেন্টস করেছে এ বি সি, দেন হচ্ছে মার্জিয়া খাতুন এ বি সি, দেন হচ্ছে লাভলি খাতুন,
পুতুল, ক্যাটরিন, এবিসি, রেড রোজ, কামরুন্নাহার লাকি কমেন্টস করেছেন, তিথিকা তিথি, কাইন্ডলি সবাই কমেন্টস করবেন। মিষ্টি মেয়ে কমেন্টস করেছে এবিসি। আচ্ছা, আপনারা কিন্তু আমাদের এই ক্লাসগুলো শেয়ার করে দিবেন, তাহলে এই ক্লাসটা আপনার ফ্রেন্ডরা বা পরিচিত যারা আছে তারাও দেখতে পারবে, এবং আপনার যখন দরকার হবে বা যদি কোনো টার্ম ভুলে যান সেটা আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, এটা আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে এ, বি এবং সি। হিট এটা কিন্তু ফিজিক্যাল মেথড, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন, গ্লুটালডিহাইড এবং ফেনল এই দুইটাই ফলস, কারণ এগুলো হচ্ছে আমার কেমিক্যাল মেথডের ভিতরে যাচ্ছে, আর ফেনল তো আমার স্টেরিলাইজেশনের কোনো না। সবাই বুঝতে পারছেন কিনা এবং আজকের ক্লাস আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। আমরা আগামী ক্লাস অর্থাৎ আমাদের পরবর্তীতে যে ফ্রি ক্লাসটা হবে আমি নিব কোন টপিকসে চাচ্ছেন বা কোন সাবজেক্টে সবাই জানাবেন। যে সাবজেক্টের উপর হচ্ছে আমি বেশি কমেন্টস পাবো ওই সাবজেক্টে আমি নেক্সট ফ্রি ক্লাস নিব। পুতুল ক্যাটরিন শেয়ার ডান, মার্জিয়া খাতুন শেয়ার ডান। আমাদের পরবর্তী ফ্রি ক্লাস ম্যাডাম আপনারা কোন সাবজেক্টে বা কোন টপিকসে চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন, এবং আজকের ক্লাস আপনাদের কেমন লাগতেছে। দেখুন এখন আমরা দেখবো অটোক্লেভ। তো অটোক্লেভ কি? অটোক্লেভ একটা স্টেরিলাইজেশন মেথড এবং ইউজ করা হয় প্রেশারাইজ স্টিম, অর্থাৎ এই অটোক্লেভ মেশিনে প্রেশার এবং স্টিম বা ময়েস্ট দুইটা ইউজ করা হয়, অর্থাৎ অটোক্লেভ ওয়ান কাইন্ড অফ প্রেশার কুকার, যেটাকে বলা হয় মডিফাইড প্রেশার কুকার। তো এটা কিভাবে করা হয়? 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 PSI প্রেশার 15 থেকে 20 মিনিট রাখা হয়। এবং কোন কোন ইনস্ট্রুমেন্ট অটোক্লেভের মাধ্যমে স্টেরাইল করা হয়? সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ড্রেসিং, লিলেন এবং কালচার মিডিয়া, এই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের অটোক্লেভের মাধ্যমে স্টেরাইল করা হয়। এবং আমরা কোনগুলো অটোক্লেভের মাধ্যমে স্টেরাইল করতে পারবো না সেটা হচ্ছে অয়েল, পাউডার, হিট বা ময়েশ্চারাইজার সেন্সিটিভ আইটেম যেগুলো রয়েছে, যেমন শার্প সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা যদি আপনি অটোক্লেভ মেশিনে দেন তাহলে কিন্তু এটা শার্পনেস নষ্ট হয়ে যায়। দেন হচ্ছে ময়েশ্চারাইজার সেন্সিটিভ যেগুলো, অর্থাৎ যেগুলো গলে যাওয়ার চান্স আছে এই টাইপের জিনিসগুলো। এবং এটার অ্যাডভান্টেজ কি? কি অল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং স্পোর, অর্থাৎ এই অটোক্লেভের মাধ্যমে কিন্তু সব ধরনের মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং স্পোর মারা যায়। তানজিলা হৃদয় কমেন্টস করেছেন, মার্জিয়া খাতুন অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই যে টপিকসের উপর কমেন্টস করবেন বেশি আমি সেই টপিকসে আগামীর ক্লাস রেডি করব বা আমাদের পরবর্তী ক্লাস ওই টপিকসে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। অটোক্লেভ ইউজ। অটোক্লেভ হচ্ছে আমরা ইউজ করা হয় কোথায়? ড্রাই হিটে, ইউভি রেতে, স্টিম আন্ডার প্রেসার এবং ইথাইল অক্সাইড গ্যাসে। এবং এই যে বাম সাইডে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোক্লেভ মেশিন। অটোক্লেভ ইউজেস। অটোক্লেভ আমরা কোথায় ইউজ করি? ড্রাই হিট, ইউভি রে, স্টিম আন্ডার প্রেসার এবং ইথাইল অক্সাইড গ্যাস। কাইন্ডলি সবাই কমেন্টস করে জানাবেন। অটোক্লেভ ইউজেস বা অটোক্লেভ হচ্ছে আমরা কোন কন্ডিশনে ইউজ করি? রিভা খাতুন কমেন্টস করেছে সি, তানজিলা ডি, মার্জিয়া খাতুন সি, কামরুন্নাহার লাকি সি, পুতুল ক্যাটরিন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ পুতুল ক্যাটরিন সি, তাসলিমা শিলা সি, স্বপ্না সি। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি বা স্টিম আন্ডার প্রেসার, কারণ এই অটোক্লেভ মেশিনের ভিতর প্রেসার থাকে এবং হিটও প্রোভাইড করা হয় এবং এর ভিতরে পানিও থাকে, বাষ্প হয় এই পানিগুলো। দ্যাটস ওয়াই একটা ইনস্ট্রুমেন্ট ওর ভিতর দিলে ওর প্রত্যেকটা কর্নারে কর্নারে ওই হচ্ছে স্টিমটা পৌঁছায় যায়, সাথে হিট থাকে এটা এবং প্রেসারও থাকে। দ্যাটস ওয়াই ওর ভিতর যত ধরনের মাইক্রো অর্গানিজমগুলো আছে সবই মারা যায়। পরবর্তী কোশ্চেন, অটোক্লেভ ইজ এ এক্সাম্পল অফ ড্রাই হিট, ময়েস্ট হিট, কেমিক্যাল স্টেরিলাইজেশন, রেডিয়েশন স্টেরিলাইজেশন। দেখুন আপনি যখন থিওরি পড়বেন তখন কোশ্চেন ঘুরাই দিলেও বুঝতে পারবেন। এই যে কোশ্চেনটা অটোক্লেভ একই
ম্যাডাম আপনারা শুনতে পাচ্ছেন কিনা টাইম কমেন্ট করে জানাবেন। আই থিঙ্ক এখন আমাদের সাউন্ড প্রবলেম ঠিক হয়ে গিয়েছে। ওকে, আমাদের 14 নম্বর কোশ্চেন, অটোক্লেভ ইজ অ্যান এক্সাম্পল অফ moist heat sterilization বা রাইট অ্যান্সার হবে B। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। অয়েল এন্ড পাউডার আর স্টেরাইল বাই, আমরা অয়েল বা পাউডার কিভাবে স্টেরাইল করি? অটোক্লেভ, হট এয়ার ওভেন, ফিল্ট্রেশন, অ্যালকোহল, কোনটার মাধ্যমে? ব্লাড সার্কুলেশনের উপর ক্লাস করতে চাই বা স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, আপনারা সবাই কমেন্টস করুন যে যারা বেশি কমেন্টস করেন যে সাবজেক্টে, আমরা পরবর্তী ক্লাস ওইটার উপর নিয়ে থাকবো। অয়েল এবং পাউডার গুলো আমরা কিভাবে স্টেরাইল করি? অটোক্লেভ, হট এয়ার ওভেন, ফিল্ট্রেশন, অ্যালকোহল। এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কোন ইনস্ট্রুমেন্ট, কোন জিনিস আমরা কোন মেথডে স্টেরাইল করি, এটা বারবার পরীক্ষায় আসে। আপনি যদি প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন, দেখবেন প্রত্যেকবার এই জায়গা থেকে একটা কোশ্চেন আসছে যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কিভাবে স্টেরাইল করা হয়, গ্লাভস কিভাবে স্টেরাইল করা হয়, অয়েল বা পাউডার কিভাবে স্টেরাইল করা হয়, এই জায়গাটা। তো অয়েল এবং পাউডার গুলো এটা কিন্তু এখন আমরা বেসিকটা করি। আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন, এই আপনি যখন হচ্ছে বেসিক না করবেন তখন আপনার কি ধরনের সমস্যা হবে। কারণ এই কোশ্চেনটা কিন্তু আপনারা পড়েন ম্যাক্সিমাম বুলেটস করছেন, যেমন হচ্ছে আসমা ম্যাডাম কমেন্টস করেছে সি ফিল্ট্রেশন, সি ফিল্ট্রেশন, সরি এটা রাইট অ্যান্সার হবে বি বা হট এয়ার ওভেন। এটার মাধ্যমে হচ্ছে আমরা ডিসপোজেবল সিরিঞ্জটা আমরা কিভাবে স্টেরাইল করি, এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে গামা রেডিয়েশন। তো চলুন আমরা এটাকে দেখি। এই যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, এটা দেখতে হচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে কোন কিভাবে আপনার এই কোশ্চেনগুলো অ্যান্সার করবেন। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা অটোক্লেভের মাধ্যমে স্টেরাইল করব। গ্লাস ওয়্যার যেগুলো রয়েছে সেগুলো হট এয়ার ওভেন। রাবার আইটেম যেমন গ্লাভস, ক্যাথেটার, এগুলো হচ্ছে অটোক্লেভ বা ইথাইল অক্সাইড। প্লাস্টিক আইটেমগুলো হচ্ছে ইথাইল অক্সাইড। ড্রেসিং যেমন গজ, কটন, এগুলো অটোক্লেভ। অয়েল এবং পাউডার গুলো হট এয়ার ওভেন, যেটা আমাদের কোশ্চেনে ছিল। সেরাম এবং ভ্যাকসিন গুলো হচ্ছে ফিল্ট্রেশন, দেন হচ্ছে এন্ডোস্কোপ গুলো হচ্ছে ডিউটাইল, ডিসপোজেবল সিরিঞ্জ গামা রে অথবা ইথাইল অক্সাইড, এবং মিডেল গুলো হচ্ছে অটোক্লেভ। আপনি এই টেবিলটা যখন ভালো করে পড়বেন, এই জায়গা থেকে বারবার কোশ্চেন রিপিট হয় এবং এটা আপনি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। এখন কি আপনারা আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। এখন আপনারা আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আর স্টেরাইল হয়, আমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে স্টেরাইল করি? হট এয়ার ওভেন, অটোক্লেভ, ফিল্ট্রেশন এবং অ্যালকোহল। 17 নম্বর কোশ্চেন সবাই অ্যান্সার করবে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো আমরা কিভাবে স্টেরাইল করি? কথা বোঝা যাচ্ছে না। নাসিমা খাতুন বি,
এখন আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। আমাদের 17 সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আমরা স্টেরাইল করি অটোক্লেভের মাধ্যমে। রাইট অ্যান্সার হবে বি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আমরা দেখব ইউএইচটি। আমরা বাজারে যে দুধ কিনতে পাওয়া যায় ইউএইচটি মিল্ক, এটা তো ইউএইচটির ফুল মিনিং হচ্ছে আল্ট্রা হিট হাই টেম্পারেচার। তো ইউএইচটি বেসিক্যালি হচ্ছে ডেইরি জাতীয় যে প্রোডাক্টগুলো আছে যেমন দুধ বা ডেইরি প্রোডাক্ট, এগুলো হচ্ছে ইউএইচটির মাধ্যমে আমরা স্টেরাইল করি। কিভাবে করা হয়? 135 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 থেকে 5 সেকেন্ড রাখা হয়, এবং এটা এভাবে রাখলে যেটা হয় এখানে যত ধরনের মাইক্রো অর্গানিজম আছে এগুলো সব ডিস্ট্রয় হয়ে যায়, এবং এটা লং শেলফ লাইফ থাকে, যেমন হচ্ছে অনেক মাস থেকে যায়, এবং এটা ব্যবহার করার আগে ফ্রিজে রাখার দরকার হয় না। দেখবেন আমরা যে হচ্ছে এইগুলো বাজারে কিনতে পাই, যে দুধগুলো ইউএসটি মিল্ক আমরা সরাসরি নিয়ে কিন্তু খেতে পারি, গরম করারও দরকার হয় না বা ফ্রিজেও রাখার দরকার হয় না। আচ্ছা, এখন আমরা দেখব পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশন দুই প্রকার, একটা লো হিট, একটা হাই হিট। তো যেটা লো হিট, এখানে পাস্তুরাইজ করা হয় 63 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট। আর হাই হিট পাস্তুরাইজেশন এটা করা হচ্ছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অনলি 15 সেকেন্ড বা 15 সেকেন্ড। এবং এটাতে কি হয়, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমগুলো মারা যায়, অর্থাৎ যে মাইক্রো অর্গানিজমগুলো রোগ তৈরি করতে পারে বা প্যাথোজেন তৈরি করতে পারে শুধু ওরাই মারা যায়, এবং এখানে কিন্তু স্পোরগুলো মারা যায় না। এবং অর্থাৎ এটা ফ্রিজে রাখতে হয়। যেমন দেখবেন সুপার শপে যে দুধগুলো পাওয়া যায় এটা কিন্তু অল টাইম ফ্রিজে থাকে, ওখান থেকে আপনারা কিনে নিয়ে আসেন। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ইউএসটি ট্রিটমেন্ট অফ মিল্ক ইজ ইউজুয়ালি, যে আমরা ইউএসটি ট্রিটমেন্ট মিল্ক যেগুলো ইউজ করি সেটা কীভাবেই করা হয়। 63 ডিগ্রিতে 30 মিনিট, 72 ডিগ্রিতে 15 সেকেন্ড, 135 থেকে 150 ডিগ্রিতে 2 থেকে 5 সেকেন্ড, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটস।